আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ভারতের অন্যতম বড় একটি টেক ব্র্যান্ডের একদম কনসালটেন্ট লেভেলের একটা ডায়াগনস্টিক বা কাঠামোগত ব্যবচ্ছেদ করতে যাচ্ছি। এমন একটি ব্র্যান্ড যার উত্থান ছিল উল্কার মতো, কিন্তু বর্তমানে এটি গভীর কাঠামোগত দুর্বলতার সম্মুখীন হচ্ছে। ওপর থেকে সবকিছু নিখুঁত মনে হলেও আজ আমরা একদম গভীরে গিয়ে দেখব আসলে সমস্যাটা তৈরি হচ্ছে কোথায়। 2023 সালের আর্থিক খতিয়ানের দিকে তাকালে একটা চোখ কপালে তোলার মতো সংখ্যা সামনে আসে। 3,377 কোটি টাকার বিশাল রেভিনিউ। অডিও ওয়্যারেবলস মার্কেটের বিশাল 26% শেয়ার দখল করে নেওয়াটা প্রমাণ করে যে ব্র্যান্ডটি ঠিক কতটা পাগলের মতো বড় হচ্ছিল। কিন্তু ঠিক একই বছরে চরম একটা বৈপরীত্য বা প্যারাডক্স দেখা যায়। এত বিশাল আয়ের পাশাপাশি কোম্পানিটি হঠাৎ করেই 129 কোটি টাকার বিশাল লোকসানের মুখে পড়ে। এত বড় একটা ধাক্কা আসলে কোথা থেকে এলো, এটাই আজকের এই রুট কজ বা মূল কারণ খোঁজার ভিত্তি। আজকের এই ডায়াগনস্টিক রোডম্যাপে আমরা পর্যায়ক্রমে বিজনেস প্যারাডক্স, জেনারিক ম্যানুফ্যাকচারিং ট্র্যাপ, স্মার্ট ওয়াচ বাবল বার্স্ট, অতিরিক্ত খরচ অথচ শূন্য লয়্যালটির সমস্যা, ইকোসিস্টেম মোটের অভাব এবং সব শেষে একটা চূড়ান্ত রায় নিয়ে আলোচনা করব। প্রথমেই শুরু করা যাক বিজনেস প্যারাডক্স দিয়ে, অর্থাৎ উচ্চ প্রবৃদ্ধির বিপরীতে এই হঠাৎ লোকসানের ব্যাপারটা আসলে কি। শুরুর দিকে তারা মানুষের মনস্তত্ত্ব এবং প্রাইসিং বা মূল্য নির্ধারণ কৌশলকে দারুণভাবে কাজে লাগিয়েছিল। 2013 সালে মাত্র 30 লাখ টাকা মূলধন নিয়ে শুরু করে সনি বা জেবিএলের মতো ব্র্যান্ডগুলোর চেয়ে অর্ধেক বা তারও কম দামে, মানে ওই 999 থেকে 1999 টাকার রেঞ্জে প্রোডাক্ট লঞ্চ করে তারা বাজার দখল করে নেয়। তারা শুধু পণ্য বিক্রি করেনি, বরং বোটহেড নামের একটা আইডেন্টিটি বিক্রি করেছিল, যা তাদের একটা কাল্ট লাইক ক্রেতাগোষ্ঠী তৈরি করতে সাহায্য করে। এবার আসা যাক দ্বিতীয় ধাপে, জেনেরিক ম্যানুফ্যাকচারিং ট্র্যাপ বা OEM নির্ভরতার ফাঁদ। কমোডিটাইজেশনের সমস্যাটি এখানে একদম জলের মতো পরিষ্কার, কারণ ঠিক একই চাইনিজ অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার বা OEMরা বাজারের সব প্রতিযোগী ব্র্যান্ডকে পণ্য সরবরাহ করছে। তাই বক্সের ওপর থাকা লোগোটা ছাড়া এখানে নিজস্ব কোনো ইউনিক প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন বা স্বকীয়তা কিন্তু নেই বললেই চলে। এর মানে দাঁড়ায় প্রোডাক্ট নিজেই এখন একটা সাধারণ কমোডিটিতে পরিণত হয়েছে, আর এই ধরনের একটা চরম প্রাইস সেন্সিটিভ বাজারে আলাদা কোনো স্বকীয়তা না থাকার কারণে ব্র্যান্ডগুলোকে এক অসম প্রতিযোগিতায় নামতে হয়। কে কত দাম কমাতে পারে শুধু সেই লড়াই করে। দীর্ঘমেয়াদে লাভজনক থাকা আসলে প্রায় অসম্ভব। তৃতীয় পয়েন্ট হলো স্মার্ট ওয়াচ বাবল বার্স্ট। প্রয়োজনীয়তা থেকে কিভাবে এটি একটি ট্রাই ওয়ান্স বা একবার ব্যবহারের পণ্যে পরিণত হলো। বাস্তব বাজারের পরিস্থিতির দিকে তাকালে একটা বিশাল পতন চোখে পড়ে। রেভিনিউ 900 কোটি টাকা থেকে এক ধাক্কায় 330 কোটি টাকায় নেমে এসেছে। এই তীব্র পতন পরিষ্কারভাবে প্রমাণ করে যে বাজেট স্মার্ট ওয়াচগুলো মানুষের দৈনন্দিন কোনো অপরিহার্য জিনিস ছিল না, এটি ছিল নেহাতি একটা কৌতূহল মেটানোর ট্রাই ওয়ান্স পণ্য। পণ্য কেনার পর আসলে রিয়েল লাইফ ব্যবহার ছিল খুবই কম। দৈনন্দিন জীবনে অপরিহার্য না হওয়ার কারণে মানুষের পুনরায় এই পণ্য কেনার বা আপগ্রেড সাইকেলের ধারণাটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর যারা প্রিমিয়াম জিনিস খুঁজছিলেন তারা সরাসরি অ্যাপেল বা স্যামসাংয়ে শিফট করেন। ফলে ব্র্যান্ডটি এমন একটা অদ্ভুত মাঝপথে আটকা পড়ে যায় যেখানে তারা না ছিল সবচেয়ে সস্তা আর না ছিল কোনো প্রিমিয়াম চয়েস। 4 নম্বর ডায়াগনোসিস, অতিরিক্ত খরচ অথচ শূন্য লয়্যালটি। এটাকে বলা যায় অ্যাকুইজিশন বনাম রিটেনশন ট্র্যাপ। বিজ্ঞাপনী খরচের দিকে তাকালে দেখা যায় এক বছরে একেবারে 4 গুণ লাভ, 99 কোটি থেকে 400 কোটিরও বেশি। ইনফ্লুয়েন্সার এবং IPL স্পন্সরশিপের পেছনে এই বিশাল টাকা ঢালার ফলে সাময়িকভাবে বিক্রি চরম আকার ধারণ করলেও এটি একটা অস্থিরশীল কাস্টমার অ্যাকুইজিশন কস্টের জন্ম দেয়। এখান থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন পাওয়া যায়। যখন প্রোডাক্টের নিজস্ব কোনো স্বকীয়তা থাকে না, মার্কেটিং তখন শুধু একটা সাময়িক পুশ দিতে পারে। ইনফ্লুয়েন্সারদের পেছনে বিশাল অর্থ ব্যয় কখনোই একটা সাধারণ কমোডিটির ত্রুটি ঢাকতে পারে না। ফলস্বরূপ ক্রেতা খুব দ্রুত অন্য ব্র্যান্ডে শিফট করে। দীর্ঘমেয়াদে ক্রেতা ধরে রাখা বা কাস্টমার রিটেনশন শূন্যে নেমে আসে, যা সরাসরি সেই বিশাল আর্থিক লোকসানের মূল কারণ হয়ে দাঁড়ায়। এবার আসা যাক পঞ্চম এবং সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টে, ইকোসিস্টেম মোড এর অভাব এবং চূড়ান্ত দুর্বলতা। গ্লোবাল টেক জায়ান্টদের সাথে এই স্ট্যান্ডালোন অ্যাক্সেসরি মডেলটি তুলনা করলেই চিত্রটি একদম পরিষ্কার হয়ে যায়। অ্যাপল বা স্যামসাংয়ের মতো নিজস্ব অ্যাপ স্টোর বা ক্রস ডিভাইস সিঙ্ক না থাকার কারণে ব্যবহারকারীদের কাছে এই ব্র্যান্ডটি ছেড়ে অন্য ব্র্যান্ডে যাওয়ার কোনো সুইচিং কস্ট বা বাধা নেই, কোনো স্ট্রং ইউজার লক ইনও নেই।
স্ট্র্যাটেজিক দিক নির্দেশনার এই অভাব কিন্তু কোম্পানির অভ্যন্তরীণ গভর্নেন্সেও প্রতিফলিত হয়েছে। শীর্ষ নেতৃত্বে ঘন ঘন পরিবর্তন, প্রতিষ্ঠাতাদের ব্যাকসিটে চলে যাওয়া, ফাইলিংয়ের নানা অসামঞ্জস্যতা এবং দীর্ঘমেয়াদী উদ্দেশ্যে স্বল্পমেয়াদী ফান্ডের ব্যবহার, এই সব কিছু মিলিয়ে তাদের প্রাথমিক পাবলিক অফারিং বা আইপিও বিলম্বিত হয়েছে। এখানে ইকোনমিক মোট বা কাঠামোগত সুবিধার কনসেপ্টটা বোঝা খুব জরুরি। এটি এমন একটা সুবিধা যা কোনো ব্যবসাকে তার প্রতিযোগীদের তুলনায় এগিয়ে রাখে, মার্কেট শেয়ার ধরে রাখতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদে লাভজনকতা নিশ্চিত করে। আর এর সম্পূর্ণ অনুপস্থিতির মানে হলো বর্তমান বিজনেস মডেলটি যে কেউ চাইলে কপি করতে পারবে এবং মডেলটি চরমভাবে ভঙ্গুর। সবশেষে আমাদের ৬ নম্বর পয়েন্ট এবং চূড়ান্ত রায়, বিবর্তিত হওয়া অথবা হারিয়ে যাওয়া। খুব সহজ কথায় ব্র্যান্ড তৈরি করা হয়তো সহজ, কিন্তু একটা শক্তিশালী মোট বা কাঠামোগত সুবিধা তৈরি করা অত্যন্ত কঠিন। প্রকৃত প্রোডাক্ট ইনোভেশন বা একটা সমন্বিত ইকোসিস্টেমে বিনিয়োগ না করলে শুরুর দিকের এমন ম্যাজিকের মতো উত্থানের গল্পগুলো সবসময়ই একটা পর্যায়ে গিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে থমকে দাঁড়াবে। হার্ডওয়্যার স্টার্টআপগুলোর ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য এই স্ট্র্যাটেজিক প্রশ্নটি থেকেই যায়। একটা ইকোসিস্টেম তৈরির জন্য ব্র্যান্ডটি কি বিবর্তিত হতে পারবে, নাকি নিছকই আরেকটি রিপ্লেসেবল বা সহজেই পরিবর্তনযোগ্য ব্র্যান্ডে পরিণত হবে? মার্কেট খুব দ্রুত বদলায়, এখন এটাই দেখার বিষয় যে তারা এই পরিস্থিতির সাথে মানিয়ে টিকে থাকতে পারে কিনা। আজকের এই বিশ্লেষণে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।